আগের দিন আমি তোমাদের মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়, কিভাবে হয় এবং এর গুরুত্ব কি সেটা বলেছিলাম। এবার একটু মনে করার চেষ্টা করে দেখো যে মাইটোসিস কোষ বিভাজন বলেছিলাম যে এই কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই দুটোই কিন্তু একবার করে বিভাজিত হয়, অর্থাৎ ক্যারিওকাইনেসিসও হয় একবার এবং সাইটোকাইনেসিসও হয় একবার। এই একবার করে বিভাজিত হওয়ার পর যে অপত্য কোষ উৎপন্ন হয় তার সংখ্যা হয় দুটি, এবং অপত্য কোষগুলো যে দুটো তৈরি হয় সেগুলো একেবারেই আকার আকৃতিগত দিক থেকে মাতৃকোষ যেরকম হয় অর্থাৎ জনিত্রী কোষ যেরকম হয় সেই রকমের আকার আকৃতি সম্পন্ন হয়। এই কারণেই কিন্তু মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমবিভাজন, ঠিক আছে, বা ইকুয়েশনাল ডিভিশন। তো মাইটোসিস কোষ বিভাজনকে তাহলে কেন সমবিভাজন বলা হয়? যেহেতু মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষের সম আকৃতি ও আকার সম্পন্ন এবং একই সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ উৎপন্ন হয়, তাই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় কি সমবিভাজন। এবার আজকে আমরা আরেকটা কোষ বিভাজন সম্পর্কে জানবো। সেই কোষ বিভাজনটার নাম হলো কি মিওসিস কোষ বিভাজন। এবার মিওসিস কোষ বিভাজন প্রথমেই আগে দেখে নিই যে মিওসিস কোষ বিভাজনটা কোথায় হয়। মিওসিস কোষ বিভাজন হয় প্রাণীদের ক্ষেত্রে যে জনন মাতৃকোষ রয়েছে সেই জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ উৎপন্ন হয় তখন মিওসিস কোষ বিভাজন হয়। উদ্ভিদদের ক্ষেত্রে জনন মাতৃকোষ থেকে যখন পুংরেণু এবং ডিম্বাণু উৎপন্ন হয় তখনও কিন্তু এই মিওসিস কোষ বিভাজন হয়। তারপরে মস, ফার্ন এই ধরনের কিছু অপুষ্পক উদ্ভিদ রয়েছে, সেই অপুষ্পক উদ্ভিদদের যখন রেণু উৎপন্ন হয় বা স্পোর উৎপন্ন হয় তখনও কিন্তু মিওসিস কোষ বিভাজন হয়। এমনকি কিছু ছত্রাক রয়েছে যে সমস্ত ছত্রাকদের ভ্রূণাণু বা জাইগোস্পোর উৎপন্ন হয়, সেই ভ্রূণাণু বা জাইগোস্পোর থেকে যখন অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন ছত্রাক উৎপন্ন হয় তখনও কিন্তু মিওসিস কোষ বিভাজনটা হয়। এবার এই মিওসিস কোষ বিভাজনটার প্রধান বৈশিষ্ট্যগুলো কি সেগুলো একটু বলবো। তো মিওসিস কোষ বিভাজন হলো একটি পরোক্ষ কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনেরই মতো এটা হলো একটা পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি। তার কারণ এখানেও কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আলাদা আলাদাভাবে বিভাজিত হয়। তারপর মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে জনিত্রী কোষের যে নিউক্লিয়াস সেটা কিন্তু দুবার বিভাজিত হয়, আর যে অর্থাৎ ক্যারিওকাইনেসিস দুবার হয়। তারপর মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যে সাইটোপ্লাজম রয়েছে জনিত্রী কোষে সেটাও দুবার বিভাজিত হয়, অর্থাৎ দুবার সাইটোকাইনেসিস হয়। এবার যেহেতু ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুবারই হচ্ছে, আরেকটা বিষয় মনে রাখবে, ক্রোমোজোম কিন্তু দুবার বিভাজিত হচ্ছে না, ক্রোমোজোম একবারই বিভাজিত হচ্ছে। তাই মিওসিস কোষ বিভাজনে যেহেতু ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুবার হচ্ছে কিন্তু ক্রোমোজোমের বিভাজন একবারই হচ্ছে, তাই কিন্তু মিওসিস কোষ বিভাজনে যে ক্রোমোজোমের সংখ্যা সেটা জনিত্রী কোষে যত থাকে তার অর্ধেক হয়ে যায় অপত্য কোষে, আর ডিএনএর সংখ্যাও জনিত্রী কোষে যত থাকে অপত্য কোষে কিন্তু তার অর্ধেক হয়ে যায়। আরেকটা কি না, মাইটোসিস কোষ বিভাজনে আমরা দেখেছিলাম যে জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়, কিন্তু এখানে জনিত্রী কোষ থেকে চারটি অপত্য কোষ তৈরি হয়। এগুলো হচ্ছে মিওসিস কোষ বিভাজনের প্রধান প্রধান বৈশিষ্ট্য, যেগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এবার মিওসিস কোষ বিভাজনটা আমাদের খুব ডিটেলে বা বিশদে তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি নেই, তো আমরা মিওসিস কোষ বিভাজনটা সম্পর্কে কতগুলো বিশেষ ঘটনা আমরা জানবো। যেমন এই ঘটনাগুলো জানতে গেলে আমাদের আরো কতগুলো সংজ্ঞা বা টার্মিনোলজি সম্পর্কে জেনে নিতে হবে। যেমন প্রথমেই যেটা বলবো সেটা হলো সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এই সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমটা কি? সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম হলো, এর আগে আমি ডিপ্লয়েড কোষ বলতে কি বোঝায় বলেছিলাম। ডিপ্লয়েড কোষ বলতে বলেছিলাম যে কোষে একই রকমের ক্রোমোজোম প্রত্যেকটি জোড়ায় জোড়ায় থাকে তাকেই বলা হয় ডিপ্লয়েড কোষ। যে কোষে একই ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, একই রকমের ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে তাদেরকেই বলা হচ্ছে কি ডিপ্লয়েড কোষ। এবার তার মানে ডিপ্লয়েড কোষে একই রকমের ক্রোমোজোম জোড়ায় জোড়ায় রয়েছে। এই যে একই রকমের আকার আকৃতি এবং একই রকমের জিনের বিন্যাস যুক্ত যে ক্রোমোজোমের জোড়া তাকেই বলা হচ্ছে কি সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম।
এবার এই সমসংস্থ ক্রোমোজোম আর হোমোলোগাস ক্রোমোজোম, এই কথাটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, তার কারণ এর পরের যে অংশগুলো রয়েছে বংশগতি, সেখানে পড়তে গেলেও কিন্তু এটা ভালোভাবে বুঝে রাখতে হবে, মনে রাখতে হবে। এবার এই যে সমসংস্থ ক্রোমোজোমের প্রত্যেকটাতে, অর্থাৎ এক একটা সমসংস্থ ক্রোমোজোম জোড়ার এক একটা ক্রোমোজোমে আমরা জানি যে যখনই প্রোফেজ শুরু হয় কোনো কোষ মানে মাইটোসিসের, তখনই দেখেছি যে সমসংস্থ ক্রোমোজোমের যে এক একটি ক্রোমোজোম, সেখানে দুটি করে ক্রোমাটিড থাকে। ঠিক আছে, এই দুটি করে যে ক্রোমাটিড, সেই দুটি করে ক্রোমাটিডের মধ্যে মানে একটা সমসংস্থ ক্রোমোজোম জোড়ার মধ্যে একটি ক্রোমোজোমের যে দুটি ক্রোমাটিড, সেই দুটি ক্রোমাটিডকে পরস্পরে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর যখনই এই সমসংস্থ ক্রোমোজোম জোড়ার একটি ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে অন্য আরেকটি ক্রোমোজোমের সাপেক্ষে বলা হবে, তখন সেটাকে বলা হবে কি নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ এই হচ্ছে দুটো সমসংস্থ ক্রোমোজোম, মনে করো এই হলো দুটো সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি রয়েছে, এই একটা ক্রোমাটিড এবং এটা আরেকটা ক্রোমাটিড, এবং এখানেও এই একটা ক্রোমাটিড, এই আরেকটা ক্রোমাটিড। তাহলে এই দুটো ক্রোমাটিড পরপর হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড, আর এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা এটা হলো নন সিস্টার ক্রোমাটিড। আবার এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, এই দুটো হলো কি নন সিস্টার ক্রোমাটিড। এবার এই মিওসিস কোষ বিভাজনের সময় কি হয়, দুটো সমসংস্থ মানে একটি সমসংস্থ ক্রোমোজোম জোড়ার যে নন সিস্টার ক্রোমাটিড রয়েছে, সেই নন সিস্টার ক্রোমাটিড দুটোর মধ্যে একটা বিশেষ ধরনের যৌগ এসে জমা হয়, একটা প্রোটিন জমা হয়, যেটাকে বলা হয় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স তৈরি হওয়ার জন্য দুটো সমসংস্থ ক্রোমোজোম জোড়া একদম পাশাপাশি আসে এবং জোড় বাঁধে। এই যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের প্রভাবে দুটো সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনা, সেটাকে বলা হয় সাইন্যাপসিস। এই সাইন্যাপসিস হওয়ার জন্য তাহলে কি হলো, এই দুটো সমসংস্থ ক্রোমোজোম জোড় বাঁধলো বা জোট বাঁধলো। এই যে জোড় বাঁধলো, এই জোড়ের মধ্যে এই প্রত্যেকটা যে ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ ওই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের সাহায্যে সমসংস্থ ক্রোমোজোম যখন জোড় বাঁধে, তখন সেই জোড়ের যে প্রত্যেকটি ক্রোমোজোম, সেই প্রত্যেকটি ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড রয়েছে। এই দুটো করে ক্রোমাটিড যুক্ত প্রত্যেকটি ক্রোমোজোমকে বলা হচ্ছে কি ডায়াড বা বাইভ্যালেন্ট ক্রোমোজোম, ডায়াড বা বাইভ্যালেন্ট ক্রোমোজোম। এবং দুটো ডায়াড মিলে, অর্থাৎ দুটি সমসংস্থ ক্রোমোজোম মিলে যে গঠনটা তৈরি করে, সেখানে মোট 4টে ক্রোমাটিড থাকছে। এই গঠনটাকে বলা হচ্ছে কি টেট্রাড। এই গঠনটাকে বলা হচ্ছে টেট্রাড। এবার এই যে টেট্রাড গঠনটা যেটা হলো, সেই টেট্রাড গঠনটা হওয়ার পরেই একটা বিশেষ ঘটনা ঘটে। কি হয়, টেট্রাড গঠনটা হওয়ার পরেই দুটো মানে একই সমসংস্থ ক্রোমোজোম জোড়ার যে দুটো ক্রোমোজোম রয়েছে, সেই দুটো ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, নন সিস্টার ক্রোমাটিড দুটো এরকম ভাবে একটার উপর আরেকটা উঠে যায়, এবং এই একটার উপর আরেকটা উঠে যাওয়ার পর কি হয়, তাদের স্থান বিনিময় হয়। অর্থাৎ একটা নন সিস্টার ক্রোমাটিডের কিছু অংশ আরেকটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে চলে আসে, এবং দ্বিতীয়টা থেকে আবার কিছুটা অংশ প্রথমটার মধ্যে চলে আসে। এই যে স্থান বিনিময় বা ক্রোমোজোমের অংশ বিনিময়, এটাকেই বলা হচ্ছে ক্রোমোজোমের খণ্ডাংশ বিনিময় বা ক্রসিং ওভার। এটা কিন্তু মিওসিস কোষ বিভাজনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার এই ঘটনাগুলো কখন ঘটে, প্রথমে একটু মনে রাখতে হবে, মিওসিস কোষ বিভাজন তোমাদের তো বিশদে নেই বা ডিটেলে নেই, শুধু একটু পর্যায়গুলো সাধারণভাবে আমি বলে রাখছি। মিওসিস কোষ বিভাজনটা মনে রাখবে যে মিওসিস কোষ বিভাজনটা দুটো পর্যায়ে হয়। একটা পর্যায়কে বলা হচ্ছে মিওসিস 1 বা মিওসিস 1, এবং আরেকটা হচ্ছে মিওসিস 2 বা মিওসিস 2। 1 এবং মিওসিস 2 এর মাঝখানের যে অংশটা থাকে, সেই অংশটাকে বলা হচ্ছে কি ইন্টারকাইনেসিস। এবার মিওসিস 1টাতে কি হয়, মিওসিস 1 এর যে প্রোফেজ 1 হয়, তারপরে মেটাফেজ 1 হয়, তারপর অ্যানাফেজ 1 হয়, এবং তারপর টেলোফেজ 1 হয়, তারপর ইন্টারকাইনেসিস হয়, তারপর হয় আবার কি আবার প্রোফেজ 2, এই মেটাফেজ 2, তারপর অ্যানাফেজ 2, তারপর টেলোফেজ 2 হয়ে তারপর সবশেষে 4টি অপত্য কোষ তৈরি হয়।
এবার এই যে মিওসিস ওয়ানটাকেই বলা হচ্ছে হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন। কেন না, মিওসিস ওয়ানের ক্ষেত্রে যে মেটাফেজ দশা রয়েছে সেই মেটাফেজ দশার পর আসে, মানে মেটাফেজ ওয়ান তারপরে অ্যানাফেজ ওয়ান হয়। অ্যানাফেজ ওয়ান দশাতে কি হয়, অ্যানাফেজ ওয়ান দশাতে এই যে দুটো সমসংস্থ ক্রোমোজোম জোড়া ছিল সেই সমসংস্থ ক্রোমোজোম জোড়ার মধ্যে খণ্ডাংশ বিনিময় হয়ে গেছিল প্রোফেজ ওয়ানে খণ্ডাংশ বিনিময় হয়ে যাওয়ার পর মেটাফেজ ওয়ানে প্রত্যেকটা সমসংস্থ ক্রোমোজোম ওই বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হয়। তারপরে অ্যানাফেজ ওয়ানে কি হয়, যখন অ্যানাফেজ চলনটা শুরু হয় সেই মুহূর্তেই কি হয় না ওই সমসংস্থ ক্রোমোজোম জোড়াগুলো আলাদা হয়ে যায়। মনে রাখবে মাইটোসিসের সাথে কিন্তু এখানে একটা ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু যখন অ্যানাফেজ চলন হচ্ছিল তখন প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে এরকম ভাবে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছিল, অর্থাৎ দুটো ক্রোমাটিড আলাদা হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা সমসংস্থ ক্রোমোজোম জোড়ার মধ্যে একটা করে ক্রোমোজোম দুটো প্রান্তে চলে যায়, অর্থাৎ মিওসিস ওয়ান হওয়ার পর যে দুটো কোষ তৈরি হয় সেই দুটো কোষের মধ্যে কিন্তু ক্রোমোজোমের পরিমাণ জনিত্রী কোষের তুলনায় অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, এবার এই যে অপত্য কোষ দুটো তৈরি হলো সেই অপত্য কোষ দুটোতে আবার কোষ বিভাজন হবে এবং সেটাকে বলা হবে মিওসিস টু, এবং যেটা একদমই মাইটোসিস কোষ বিভাজনের মতো, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে যা যা ঘটনা ঘটে এখানেও তাই ঘটনাই ঘটবে এবং সেই পর্যায়গুলোকে বলা হবে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু। এটার পরে যখন সাইটোকাইনেসিস হবে তারপরে চারটি অপত্য কোষ তৈরি হবে এবং এই চারটি অপত্য কোষের যে মোট ক্রোমোজোম সংখ্যা সেটা প্রথম যে জনিত্রী কোষ ছিল তার তুলনায় কিন্তু অর্ধেক হয়ে যাবে। এই হলো মিওসিস কোষ বিভাজনের প্রধান প্রধান বৈশিষ্ট্য। এবার এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে মনে রাখবে। আর মিওসিস কোষ বিভাজনটা যে এটা হচ্ছে তাহলে এটার গুরুত্বটা কি, তাৎপর্যটা কি? খুব গুরুত্বপূর্ণ মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যটা, তোমাদের পরীক্ষার রেসপেক্টেও খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হলো জনন কোষ উৎপাদন। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন মাতৃকোষ থেকে জনন কোষ উৎপন্ন হয়। সাধারণত জনন মাতৃকোষগুলো হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির হয় এবং সেখানে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ উৎপন্ন হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ উৎপন্ন হয়। যেমন আমি যদি মানুষের উদাহরণ দিয়ে বলি, মানুষের জনন মাতৃকোষে পুরুষ জনন মাতৃকোষে মনে করো পুরুষ জনন মাতৃকোষ, সেখানে ক্রোমোজোমের সংখ্যা কত, 2n অর্থাৎ 46টি। এবার যখন মিওসিস কোষ বিভাজন হবে তখন যেই শুক্রাণু অর্থাৎ পুংজনন কোষ উৎপন্ন হবে সেই শুক্রাণুর মধ্যে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা হবে 2n ডিভাইডেড বাই 2 অর্থাৎ n, মানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু উৎপন্ন হবে, অর্থাৎ 23টি ক্রোমোজোম তার মধ্যে থাকবে। তাহলে জনন কোষ এরকম ভাবে উৎপন্ন হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তারপরে 2 নম্বর হলো যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে দেখলাম যে জনন মাতৃকোষ থেকে জনন কোষ উৎপন্ন হয় এবং সেখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে পুংজনন কোষে বললাম যে শুক্রাণু যেটা সেখানে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম রয়েছে। আবার স্ত্রী জনন কোষ অর্থাৎ ডিম্বাণু উৎপন্ন হবে একই রকম ভাবে এবং সেখানেও n সংখ্যক অর্থাৎ 23টা ক্রোমোজোম থাকবে, মানুষের উদাহরণ দিয়ে বলছি। এবার যখন একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু যখন আবার মিলিত হয়ে নিষেকের মাধ্যমে মিলিত হবে এবং যে কোষটা উৎপন্ন করবে সেটাকে বলা হবে জাইগোট বা ভ্রূণ, সেখানে কিন্তু আবার n+n অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে, 2n। অর্থাৎ প্রথমে জনন কোষ ছিল হ্যাপ্লয়েড, মানে প্রথমে মানুষ হচ্ছে ডিপ্লয়েড, জনন কোষ উৎপন্ন হলো হ্যাপ্লয়েড, আবার যে নতুন একটা ভ্রূণ অর্থাৎ মানুষের পূর্ব অবস্থা তৈরি হলো তার মধ্যে কিন্তু আবার ক্রোমোজোম সংখ্যা কত হয়ে গেল, ডিপ্লয়েড অর্থাৎ 2n হয়ে গেল। তাহলে এইরকম ভাবে প্রজাতির সংখ্যাটাকে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটাকে ধ্রুবক রাখে। যদি এটা না হতো, যদি মাইটোসিস কোষ বিভাজন হতো তাহলে কি হতো, তাহলে ধরো পুংজনন কোষ যেটা রয়েছে, পুংজনন কোষটা যদি মাইটোসিসের মাধ্যমে তৈরি হতো তাহলে পুংজনন মাতৃকোষে 46টা রয়েছে, শুক্রাণুতেও 46টা ক্রোমোজোম আসতো, আবার ওদিকে ডিম্বাণুতেও একই রকম ভাবে 46টা ক্রোমোজোম আসতো। আর
টা ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু 46টা ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু যখন মিলিত হতো তখন মোট ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যেত? তখন মোট ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত কিন্তু 92টা। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটার মানুষ থাকতো না, অন্য কোনো প্রজাতি হয়ে যেত। তাহলে এরকম ভাবে প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুবক রাখতে মিয়োসিস কোষ বিভাজন সাহায্য করে। তারপরে এই কোষ বিভাজনের ফলে কি হয়, পরের যে গুরুত্ব সেটা হচ্ছে প্রকরণ বা ভেদ তৈরি। এই কোষ বিভাজনের সময় ওই যে বললাম ক্রসিং ওভার বলে একটি ঘটনা ঘটে, সেই ক্রসিং ওভারের ফলে কি হয়, নতুন জিনের বিন্যাস তৈরি হয় এবং এই নতুন জিনের বিন্যাস হওয়ার জন্যই কিন্তু নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হয় অপত্যের মধ্যে, যাকেই বলা হচ্ছে প্রকরণ বা ভেদ বা ভ্যারিয়েশন, যেটা কি করে, যেটা পরবর্তীকালে কিন্তু অভিব্যক্তিতে সাহায্য করে। তারপরে 4 নম্বর গুরুত্ব হলো যে জনুক্রম বজায় রাখা। জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশনটা কি না, প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড অবস্থা বা হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক একটা আবর্তন হয়। এই আবর্তনকেই বলা হচ্ছে কি জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। এই অল্টারনেশন অফ জেনারেশন করতে কিন্তু মিয়োসিস কোষ বিভাজন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই হলো মিয়োসিসের গুরুত্ব। এবার মাইটোসিস এবং মিয়োসিসের পার্থক্য খুব খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে মনে রাখবে। বিষয়গুলো দিয়ে পার্থক্যগুলো কিন্তু মনে রাখবে। আমি ওভারঅল একটুখানি বলে দিচ্ছি। যেমন প্রথমে যদি স্থান দিয়ে বলো তাহলে বলবে যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়, সমস্ত রকমের দেহকোষে। মিয়োসিস কোথায় হয় না, জনন মাতৃকোষে হয়। তারপর ধরো তুমি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজনের সংখ্যার উপর বলছো, তখন বলবে যে মাইটোসিসে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস একবার বিভাজিত হয় আর মিয়োসিসে দুবার বিভাজিত হয়। এবার ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি যদি বলতে হয় তখন বলবে মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং এটি সম প্রকৃতির বিভাজন হয়। আর মিয়োসিসের ক্ষেত্রে বলবে যে ক্রোমোজোম একবার বিভাজিত হলেও যেহেতু সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় তাই এটি হচ্ছে একটি হ্রাস বিভাজন। তারপরে অপত্য কোষের সংখ্যার বিচারে যদি বলো তাহলে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে 2টি অপত্য কোষ তৈরি হয়, মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে 4টি অপত্য কোষ তৈরি হয়। ডিএনএর পরিমাণের ভিত্তিতে যদি বলো তাহলে মাইটোসিসের ক্ষেত্রে জনিত্রী কোষ এবং অপত্য কোষ দুটোর ক্ষেত্রে ডিএনএর পরিমাণ সমান থাকে, কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে কিন্তু জনিত্রী কোষের তুলনায় ডিএনএর পরিমাণ অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। এবার যদি কাজের ভিত্তিতে বা গুরুত্বর ভিত্তিতে বলো তখন বলতে হবে যে মাইটোসিস কোষ বিভাজন দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ইত্যাদিতে সাহায্য করে, আর মিয়োসিস কোষ বিভাজন প্রধানত জনন কোষ উৎপাদন, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা ইত্যাদিতে সাহায্য করে। এই রকম ভাবে পার্থক্যগুলো বিষয় দিয়ে খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই থাক। ভালো করে পড়াটা করো রেডি করে, তারপর আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি সেই অ্যাসাইনগুলো কিন্তু করে রাখবে। ঠিক আছে, ভালো থেকো।